ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের চরণে প্রণাম, জগৎজননী শ্রী শ্রীমার চরণে প্রণাম, স্বামীজির চরণে প্রণাম। যে শ্রোতৃমণ্ডলী, বিশেষ করে যারা ঠাকুর মা স্বামীজির অনুরাগিনী আছেন, তাদেরকেও আমার শুভেচ্ছা। আমাদের জানা আছে ঠাকুর মা ও স্বামীজির ভাবাদর্শবাহী যে সন্ন্যাসিনী সম্প্রদায়, তাদের যে মঠ, সেই মঠের নাম শ্রী সারদা মঠ। আপনারা জানেন সেই মঠের অবস্থান দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের নিকটে। এর অবস্থান, শ্রী সারদা মঠের অবস্থান দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে। এই মঠ প্রতিষ্ঠিত হয় 1954 সালের 2রা ডিসেম্বর। কাজেই সারদা মঠের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 2রা ডিসেম্বর। এই 2রা ডিসেম্বরটি এটি একটি বিশেষ তিথিতে স্থাপন ঘটেছিল। সেই কারণেই এই সারদা মঠে ইতিবৃত্ত স্মরণ মননের জন্য আজকের এই আলোচনার প্রয়াস। আমরা সারদা মঠের প্রসঙ্গে আসতে গেলেই সর্বাগ্রে আমাদের মনে পড়বে শ্রী শ্রী মায়ের কথা, মনে পড়বে শ্রী শ্রী মায়ের নরেনের কথা, যিনি আমাদের স্বামীজি। স্বামীজির জীবনে মায়ের প্রভাব এত গভীরভাবে পরিব্যাপ্ত ছিল, স্বামীজি সন্ন্যাসীদের মঠ স্থাপনের আগেই চেয়েছিলেন শ্রী শ্রী মায়ের মঠ এবং মায়ের ব্রতধারিণী মেয়েদের থাকার মঠ স্থাপনে। নানা প্রতিকূলতায় সেটি সম্ভব হয়নি। তিনি তার সিদ্ধান্ত বদল করে রামকৃষ্ণ মঠ এবং সন্ন্যাসীদের অবস্থানের জন্য বেলুড় মঠ স্থাপন করেছেন। কিন্তু তার স্মৃতিপটে, তার মননে, চিন্তনে স্ত্রীমঠ কিরকম বিস্ময়কর ভাবে জাগরুক ছিল, সেটি একটু আমাদের স্মৃতিচালনা করতেই হবে। না হলে ইতিহাসের বড় অপব্যাখ্যা হয়, বড় নিষ্ক্রিয়তা দেখায়। স্বামীজি তখন পাশ্চাত্যে, সময় 1894 খ্রিস্টাব্দ। তিনি সেখান থেকে তার প্রিয় গুরুভাতা স্বামী শিবানন্দকে এক পত্রে লিখলেন, ভায়া, শক্তি বিনা জগৎ উদ্ধার হবে না। আমাদের দেশ এত অধম কেন? শক্তির অবমাননা সেখানে। মাতা ঠাকুরানী পুনরায় সেই মহাশক্তিকে জাগ্রত করতে এসেছেন। তাকে অবলম্বন করে গার্গী মৈত্রী জগতে জন্মগ্রহণ করবে। সুতরাং তার মঠ দরকার সর্বপ্রথমে। স্বামীজি ভুলে যাচ্ছেন না এই স্ত্রী মঠের কথা। এই চিঠিটি ছিল 1894 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে তিনি আবার আরেক গুরু ভাই পূজ্যবাদ স্বামী রামকৃষ্ণানন্দকে লিখলেন, জগতের কল্যাণ নারী জাতির অভ্যুদয় ব্যতীত সম্ভব নয়। এক পক্ষে পক্ষীর উড্ডয়ন সম্ভব নয়। তৃতীয় পয়েন্টে বললেন, রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরুকরণ, নারী ভাব সাধন এবং মাতৃভাব প্রচার। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, প্রথম পর্বে স্বামী শিবানন্দকে স্ত্রীমঠের সপক্ষে কথা বললেন, আর রামকৃষ্ণানন্দকে আরো যুক্তিবোধক কতগুলো পয়েন্ট উল্লেখ করে দিলেন। এখানেই তিনি থামলেন না। উনি দেশে ফিরেছেন পাশ্চাত্য থেকে। আমরা জানি 1897 সালের 1 মে শ্রী শ্রীমার শুভ উপস্থিতিতে তিনি রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করলেন। তারপর তার নিয়মাবলীও প্রণয়ন করলেন। কি বিস্ময়কর ব্যাপার, রামকৃষ্ণ মঠ মিশনের নিয়মাবলীর মধ্যে আমরা দেখতে পাই স্ত্রীমঠের প্রতিচ্ছবি। তিনি প্রথমেই বলছেন, এই মঠের উদ্দেশ্য রামকৃষ্ণ প্রদর্শিত পথ অবলম্বন করে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ। দ্বিতীয়ত, সন্ন্যাসী মঠ যেভাবে পরিচালিত হচ্ছে, স্ত্রীমঠও সেইভাবে পরিচালিত হবে। তবে পুরুষদের মঠে মহিলাদের সংস্রব থাকবে না, আর মহিলাদের মঠেও পুরুষদের সংস্রব থাকবে না। তারপরে আবার বলছেন,
যখন নবনির্মিত স্ত্রী মঠ গড়ে উঠবে, প্রবীণ সন্ন্যাসীরা দূর থেকে তার পরিচালনা করবেন। যখন এই নবগঠিত মঠ স্বয়ংভর হয়ে উঠবে, তখন তারাই তাদের দায়িত্ব কর্তব্য বুঝে নিতে পারবেন। তখন আর সন্ন্যাসীদের তাতে হস্তক্ষেপের আবশ্যক থাকবে না। তার মানে রামকৃষ্ণ মঠ মিশনের নিয়মাবলীতেও তিনি ভুলতে পারছেন না। এবং আরেকটি জিনিস খুব স্মরণযোগ্য, তিনি তার গুরু ভাইদের রামকৃষ্ণ মঠ মিশনকে এইটা একটি দায়ভার চাপিয়ে গেলেন। এটি ঠাকুরের নির্দেশ। যেমন সন্ন্যাসীদের মঠ হয়েছে, এই সন্ন্যাসিনীদের মঠ তৈরি করতে হবে, এটি বিধান। এটি যেন ঠাকুর তাকে নির্দেশ দিয়েছেন, মাও তাকে নির্দেশ দিয়েছেন। কারণ স্বামীজি তার জীবদ্দশায় ঠাকুরের বহু মহিলা শিষ্যাকে দেখেছেন এবং ত্যাগবতিনীদের দেখেছেন। মা নিজেও সক্রিয় সচেষ্ট হয়েছেন এই ব্রতধারিণীদের সংগঠন করতে। সেটা আমরা পরবর্তী পর্বে আসব। এখন একটি পয়েন্ট আমাদের স্মরণযোগ্য, যেটি আমি উল্লেখ করছি। সময় 1897 সাল। স্বামীজি সারাবুল, যাকে তিনি ধীরামাতা বলতেন, তাকে একটি চিঠিতে জানাচ্ছেন, সন্ন্যাসীদের একটি কেন্দ্র এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র গঠন করার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার জীবন ব্রত অসম্পূর্ণ থাকবে। সহজেই অনুমেয়। স্বামীজি তার জীবন ব্রতের মধ্যে দুটি প্রসঙ্গ রাখছেন, একটি সন্ন্যাসীদের মঠ, একটি সন্ন্যাসিনীদের মঠ। এবং তিনি যদি তা করতে না পারেন, তার জীবন ব্রত অসম্পূর্ণই থাকবে। আমরা স্থূল দৃষ্টিতে দেখলে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমেই স্মরণ করেছি যে 1954 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর সারদা মঠে প্রতিষ্ঠা ঘটেছে। তাহলে স্বামীজি পারেননি, কিন্তু স্বামীজির কথা তো ঠাকুরেরই কথা। ঠাকুর একসময় বলেছিলেন না স্বামীজিকে, তুই আমি কি আলাদা? এই ঠাকুরের কথা যেমন বেদ বাক্য, স্বামীজির কথা বেদ বাক্য, সেটা তো ঘটতেই হবে। স্বামীজি বেলুড় মঠ স্থাপন করলেন 1898 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর। সেই শুভ দিনে তিনি মাকে বাগবাজার থেকে নিয়ে গেলেন। ইত্য বছরে বেলুড় মঠে জমি কেনা হয়েছিল। সেখানে একটি প্রাচীন বাড়িও ছিল। বাড়িটি সংস্কার সাধন করে, পরিমার্জন করে সেখানে ঠাকুরের বেদি, ঠাকুর ঘর তৈরি করা হয়। আপনারা যারাই বেলুড় মঠ গেছেন, নিশ্চয়ই পুরানো মঠে গেছেন, ঠাকুরকে দর্শন করে এসেছেন। এই পুরানো মঠের যে ঠাকুরের প্রতিকৃতি স্মরণ রাখবেন, ওটি মা প্রতিষ্ঠা করে গেছেন এবং স্বামীজি সেখানে স্বয়ং উপস্থিত। যে বড় মঠটি আমরা দর্শন করি, সে প্রসঙ্গে আমি পরে আসবো। এটির পরিকল্পনা স্বামীজি দেখে গেছেন, পরিকল্পনা অনুমোদন করে গেছেন, কিন্তু এটি দেখার আগেই স্বামীজি রামকৃষ্ণ লোকে চলে গেছেন। কিন্তু এই মঠ স্বামীজি করলেন 12ই নভেম্বর 1898 খ্রিস্টাব্দে। কি বিস্ময়কর ব্যাপার! মায়ের লীলা ছাড়া কিছুই নয়। এই 1898 13ই নভেম্বর কালী পূজার দিন স্বামীজি মাকে আবার আনলেন নিবেদিতা স্কুলে। আমরা জানি ভগিনী নিবেদিতা, যিনি মার্গারেট নোবেল, তাকে পাশ্চাত্য থেকে স্বামীজি এদেশে এনেছিলেন এদেশের নারীদের উজ্জাগরণের কাজে লাগাতে। কারণ তার মধ্যে বিরাট সিংহিনী সত্তা, তার মধ্যে ত্যাগব্রত, তার মধ্যে বিশেষ শৃঙ্খলা, বিশেষ জ্ঞান ইত্যাদি ছিল। সেই জন্যই তাকে এনেছিলেন। কিন্তু তাৎক্ষণিক তার কর্মপ্রয়াসে তাকে নিয়োজিত রাখার জন্য স্বামীজি চাইলেন গুরু ভক্তদের সঙ্গে আলোচনা করে এই নিবেদিতা স্কুল গড়ে তোলা। যদিও নিবেদিতা বলতেন তার স্কুলটিকে রামকৃষ্ণ স্কুল ফর গার্লস, কিন্তু আমরা বলি নিবেদিতা স্কুল। মাও বলতেন নিবেদিতার স্কুল। এই স্কুলের প্রতিষ্ঠা কার্য সম্পাদন করতে শ্রী শ্রী মা হাজির হলেন তার সঙ্গিনীদের নিয়ে। স্বামীজি এলেন তার গুরু ভক্তদের নিয়ে। শুভ 13ই নভেম্বর কালী পূজার দিন স্কুল বাড়িটি ছিল 16 নম্বর বোসপাড়া লেনের নিবেদিতার গৃহ। তারই একটি কক্ষে তিনি স্থাপন করলেন ঠাকুরের প্রতিকৃতি, পূজা সম্পাদন করলেন। পূজা সম্পাদনের
তারপর তিনি বিশেষ আশীর্বাণী দিলেন, যেটি বিশেষ স্মরণযোগ্য। তিনি বললেন, আমি প্রার্থনা করি এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হোক। এই বিদ্যালয় থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। মায়ের আশীর্বাণী শুধু বর্ত। তাই আমরা দেখতে পাই এই নিবেদিতা বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করে বেরিয়েছেন, তারা যথার্থ ব্যক্তিত্বের অধিকারিণী হয়েছেন। এবারে এই স্কুলের পরিচালন ব্যবস্থা, আমরা এইটাকে জোর দিলাম কারণ এই নিবেদিতা স্কুলকেই আমরা ইতিহাসের নিরিখে দেখলে দেখব এটি হচ্ছে সারদা মঠের ভিত্তি স্থাপন, ভিত্তিপ্রস্তর স্থাপন। এটি তার ফাউন্ডার স্টোন। কারণ এখান থেকেই দেখা যাবে এই ব্রহ্মচারিণী ব্রতধারিণীরা তৈরি হচ্ছেন তাদের জীবন জনহিতে, সর্বজন সুখায় সর্বজন হিতায় জীবন দান করতে, এবং তাদের ইষ্ট দেবতা ঠাকুর মা স্বামীজি। এই জন্যই এটা বলছি, কালের প্রভাবে দেখা যাচ্ছে যে স্কুল পরিচালনার জন্য স্বামীজি যাকে এনেছিলেন সেই ভগ্নী নিবেদিতা, তিনি স্বামীজির কাছ থেকে দীক্ষিতা হয়ে ব্রহ্মচারিণী হয়েছেন। তিনিও ব্রতধারিণী হলেন, তিনি এর পরিচালিকা ছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভগ্নী নিবেদিতা স্বল্পায়ু ছিলেন। 1911 সালে তিনি প্রয়াত হন। তারপর স্কুলে হাল ধরেন ভগিনী ক্রিশ্চিন, তারপরে সুধীরাদি, তারপর সরলাদি। এরা চারজনই ছিলেন শ্রী মায়ের অত্যন্ত প্রিয় সন্তান। এরা সকলেই মায়ের আশ্রিতা, মায়ের স্নেহ ধন্যা। এই তারা এই স্কুল পরিচালনা করলেন। ক্রমে সিস্টার ক্রিশ্চিন নানা প্রতিকূলতা স্কুলের সঙ্গে থাকতে পারলেন না, তারপর তিনি প্রয়াত হন। তারপর থাকলো সুধীরাদি। সুধীরাদি দীর্ঘদিন স্কুলটিকে উজান হাঁটাতে চেষ্টা করেছেন, তার বিভিন্ন শাখা প্রশাখা করেছেন, ছাত্রীদের শিক্ষার মান অনেক উন্নয়নের সচেষ্টা ছিলেন। এই সুধীরাদি একটি বিশেষ কাজ শ্রী শ্রী মায়ের প্রেরণায় সংগঠন করলেন, অবশ্যই মায়ের অনুপ্রেরণা। নিবেদিত স্কুলের একটি ছাত্রাবাস ছিল, ছাত্রীবাস। সেই ছাত্রীবাসের অবস্থান ছিল 53 এক দোষপাড়ালে। 1919 সালে অসুস্থ রাধুকে নিয়ে মা সেই বাড়িতে অবস্থান করেছেন। দীর্ঘ পরিসরের গৃহ নয়, কিন্তু সেই স্বল্প পরিসরের গৃহেই সুধীরাদি গড়ে তুললেন মাতৃ মন্দির। মানে সেখানে ব্রতধারিণীরা অবস্থান করবেন এবং নানা সেবামূলক কাজের মধ্যে তারা ব্যস্ত থাকবেন এবং নানা হাতের কাজ শিখবেন ইত্যাদি ইত্যাদি। এই মাতৃ মন্দির পরবর্তীকালে সারদা মন্দির নামে চিহ্নিত হয়। আমরা পরবর্তীকালে দেখতে পাবো বস্তুত এই সারদা মন্দির বিভিন্ন ব্রতধারিণীদেরই একটি আস্থানা। ইত্যবসরে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের প্রভাব যেমন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, ভারতবর্ষ এর ঘাটতি হয়নি, কলকাতা তার বাইরে নয়। এই ব্রতধারিণী নারীরা শ্রী শ্রী মায়ের এই মহৎ জীবন দর্শন অনেক যুবতীকে আপ্লুত করেছিল। তারাও চেয়েছিলেন এইভাবে ব্রতধারিণী হয়ে জনকল্যাণমূলক কাজের মধ্যে যদি জীবন দান করা যায়, সেটাই জীবনের বিরাট পাওনা, সেটাই জীবনের সার্থকতা। সেই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায়, যেমন ত্রিচুরে রামকৃষ্ণ মঠের নিকটে একটি এইরকম মহিলা সংগঠন গড়ে উঠেছিল। আমাদের টাকি রামকৃষ্ণ মিশনের কাছে একটি গড়ে উঠেছিল, আরেকটি গড়ে উঠেছিল আমরা জানি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের যে হসপিটাল আছে, ঠিক ওই রকম একটি হসপিটাল পরে 1950 সালে এটি রামকৃষ্ণ মিশনের এখতিয়ারে আসে এবং সেই মঠে প্রধান ভূমিকা মহারাজরা দায়িত্ব দেন একজন ব্রতধারিণীকে, যার নাম আমরা আগেও স্মরণ করেছি। তিনি হচ্ছেন কল্যাণী দেবী। তারাই সব নিবেদিতা স্কুল থেকেই তারা প্রশিক্ষিত হয়ে এখানে এসে ত্যাগব্রতিনী সেবার কাজ করেন, ঠাকুরমা স্বামীজির অনুধ্যান অব্যাহত রাখেন। এইভাবে টাকি রামকৃষ্ণ মঠের কাছে যে ব্রতধারিণীরা ছিলেন তাদের নেতৃত্ব দিয়েছিলেন আশা দেবী, পরবর্তীকালে যিনি মুক্তিপ্রাণা। এই টাকি যে মহিলা আশ্রম ছিল গড়ে উঠেছিল, সেটি
বেনারসি গোষ্ঠীর হয়ে লাস্টে ল্যান্সডাউন রোডে স্থানান্তরিত হয়। এই গোষ্ঠীর মহিলারা ছিলেন স্বামী বিরজানন্দের আশ্রিতা। এখানে তারা একটি বাড়িও পেয়েছিলেন। ভগিনী নিবেদিতার জীবনীকাল লিজেল রেম তখন কলকাতা এসেছিলেন। তিনি এবং আরেকজন বিদেশী মহিলার অর্থ সাহায্যে তারা গৃহটি করে নিয়েছিলেন এবং তারা সেখানে ঠাকুরের জন্ম উৎসব সাড়ম্বরে পালন করেন। পূজনীয় বিরজানন্দ তাদের নানা রকম আশীর্বাণী দেন। ক্রমে এসব ঘটনা ঘটে 4 দশকে, 20 শতকের 4 দশকে। ইত্যবসরে স্কুলটি উজান হাঁটতে হাঁটতে সুধীরাদির প্রয়াণের পর স্কুল নানা টালমাটাল অবস্থায় চলে। রামকৃষ্ণ মিশন তখন 1929-এ এর পরিচালনভার নিজেরাই তুলে নেন। অনেক বাধা বিপত্তির মধ্যে স্কুল চলেও রামকৃষ্ণ মিশন কতকগুলি বিশেষ সমস্যার সম্মুখীন হয়। তারা জানেন যে এই বিদ্যালয়ে প্রথম থেকেই তৈরি হয়েছে ব্রতধারিণীর হাতে এবং পরবর্তীকালে ঠিক ব্রতধারিণী না সংগৃহীত হয় স্কুল পরিচালনা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। যেহেতু বালিকা বিদ্যালয়, কিছু কাল অপেক্ষা করতে হয়। 1946 সালে পূজনীয় স্বামী নিবেদানন্দ ব্যবস্থাপনা আর এক সেবাব্রতিনী, যিনি রেণুকা দেবী, পরবর্তীকালে প্রব্রাজিকা মুক্ষপ্রাণা, তিনি এলেন এই স্কুলের হাল ধরতে। তিনি প্রধান শিক্ষিকার ভূমিকায় নিলেন এবং তার সঙ্গে আরো অনেক ব্রতধারিণী এলেন পরবর্তীকালে, যারা সারদা মঠের মানে স্তম্ভ স্বরূপ হয়েছিলেন। এইভাবে সময় চলে এলো। 1950 গেল, 1951 তখন রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নেয় এবার মায়ের জন্মতিথি খুব কাছেই, জন্মতিথি মানে জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান 1954, কাজেই তার আগে স্বামীজি প্রস্তাবিত স্ত্রীমঠ গঠন করতেই হবে এবং এটি হচ্ছে অঙ্গীকার, রামকৃষ্ণ মিশনের একদম অঙ্গীকার। সব প্রবীণ সন্ন্যাসীরা সহমত পোষণ করলেন, স্থির করলেন এর জন্য জায়গা, অচিরেই জায়গা সংগ্রহ করতে হবে, এর পরিচালনা ব্যক্তিত্ব নির্ধারণ করতে হবে এবং এদের যে কার্যকরী কমিটি তার ব্যাপারে রামকৃষ্ণ মিশন ভাবতে লাগলেন। এইভাবে যখন ভাবনা চিন্তা শুরু, প্রথম সিদ্ধান্ত নিলেন যারা রামকৃষ্ণ মিশনের বা মঠের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত মহিলা সংগঠন তারা নিজেদের গড়ে তুলতে প্রয়াসী হয়েছেন, তারা সবাই ঘনীভূত হয়ে একটি জায়গায় অবস্থান করুন এবং ক্রমে তারা সকলেই, আমরা যে নিবেদিতা স্কুলের কথা এবং সারদা মন্দিরের কথা বলেছি, সেই সারদা মন্দিরে সকলেই সমবেত হলেন। তাহলে আমরা যেটা বলছিলাম, স্বামীজি যে এখানে তার ভিত্তিপ্রস্তর প্রথিত করে গেছেন, সেটার সঙ্গে ইতিহাসের ঘটনা বিস্ময়কর সাযুজ্য দেখা যায়। বস্তুত স্বামীজি ওই বিদ্যালয়ের মাধ্যমে সারদা মঠ গড়ে তোলা এক উদ্দীপনা পেয়েছিলেন। কারণ কোনো মঠ এমনি করে ওঠে না, মঠ তৈরি করে মঠের সাধু আসে না। সাধুরা যখন সমবেত হয় তাদের আশ্রয়ের দরকার হয়, মঠ দরকার হয়। মা যেমন ঠাকুরের সন্তানদের জন্য মঠ প্রার্থনা করেছিলেন, তারপর মঠ হয়েছিল। তাহলে সারদা মঠ তখনই হওয়ার দরকার যখন সন্ন্যাসিনীরা উপযুক্ত হয়ে আশ্রয়ের জন্য চিন্তিত হবেন, তখন মা নিশ্চয়ই তাদের ব্যবস্থা করে দেবেন। হয়তো সেই জন্যই তখন মঠ হয়নি। একদম ইতিহাসের নিরিখে আমরা তো দেখতে পাই রামকৃষ্ণ মঠ তখন হয়েছে যখন সন্ন্যাসীরা ইতস্তত ঘুরছেন, মা তাদের জন্য চিন্তিত হচ্ছেন। এইভাবে দেখতে দেখতে তাহলে সারদা মঠ কেন আগে হবে? কারণ আগে সন্ন্যাসিনীরা তৈরি হবে, তারা ব্যাকুল হবে, এই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছিল। ঠিক উপযুক্ত সময় এসে গেল, তখন সন্ন্যাসিনীরা প্রস্তুত, তারা তখন আশ্রয় পাচ্ছেন না, তাদের আশ্রয় দরকার। মা ঠিক সময়ানুভাবে ব্যবস্থা করে দিলেন। গঙ্গার পূর্ব দিকে সুরধনী কাননে রামকৃষ্ণ মঠের সিদ্ধান্ত মতো জায়গা সংগ্রহ করা হয়েছে, সেটি একটি বাগান বাড়ি ছিল। এই বাগান বাড়ির দরকার ছিল সংস্কার, সম্প্রসারণ ইত্যাদি কাজ রামকৃষ্ণ মিশন নীরবে করে চলছেন। এদিকে মঠের সিদ্ধান্ত অনুযায়ী তারাও চাইছেন, ব্রতধারিণীদের একীভূত করেছেন, এবার ব্রতধারিণীদের বিশেষ করে
অভিষিক্ত করার দরকার। এই ব্রতধারিণীদের ব্রহ্মচারিণী করতে হবে। মঠের সিদ্ধান্ত মতো 1953 সালে 27 ডিসেম্বর শ্রী মায়ের শুভ জন্মতিথিতে বেলুর মঠ 7 জন সন্ন্যাসিনীকে ডাকলেন, মানে ব্রতধারিণীদের আহ্বান করলেন। তাদের মধ্যে আছেন রেণুকা দেবী, গৌরী দেবী, আশা দেবী, লক্ষ্মী দেবী, দাক্ষায়ণী দেবী, কল্যাণী দেবী এবং বিজয়ী দেবী। এনারা বেলুর মঠে হাজির হলেন। এই অনুষ্ঠানে স্বামী শঙ্করানন্দজির মন্ত্রোচ্চারণে এবং পূজ্যপাদ স্বামী মাধবানন্দজির আচার্য পদ গ্রহণে তারা ব্রহ্মচারিণীতে অভিষিক্তা হলেন। এরপর সময় এসে গেল 1853 ডিসেম্বর, কিন্তু ইত্যবসরে রামকৃষ্ণ মিশন একটু পিছিয়ে যাই আমরা। 1800 আমাদের আগিয়ে যেতে হবে, তারা তো আগেই ঘনীভূত হয়েছিলেন। এবার তারা অভিষিক্তা হলেন 53। এবার এসে গেল 1954। 1954-তে আমাদের শ্রীশ্রীমার শুভ জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান পড়ে গেছে। পূজনীয় পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দ সরলা দেবীকে আগেই জানিয়েছিলেন তাকে এই নবনির্মিত সারদা মঠের দায়িত্বভার গ্রহণ করতে হবে। তিনি হবেন অধ্যক্ষা, কারণ তিনি শ্রীশ্রীমার আশ্রিতা, তিনি শ্রীশ্রীমার সেবিকা, তিনি শ্রীশ্রীমার দীর্ঘদিন সঙ্গ করেছেন এবং রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের তিনি সাহচর্য পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন। কাজে তিনি হচ্ছেন যে নিবেদিতা স্কুল স্বামীজি প্রতিষ্ঠা করে গেছেন মায়ের মাধ্যমে, তারই অন্যতম প্রতিনিধি। তাকেই দায়িত্বভার নিতে হবে। দেখতে দেখতে সময় চলে এলো 1954 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর। 2রা ডিসেম্বর শুভ তিথিতে পূজনীয় স্বামী শঙ্করানন্দজি উপস্থিতি এবং পূজনীয় স্বামী মাধবানন্দজির উপস্থিতি এবং অন্যান্য প্রবীণ বহু সংখ্যক সন্ন্যাসীদের উপস্থিতিতে এই নতুন যে সারদা মঠ গড়ে উঠলো। অবশ্যই খেয়াল রাখতে হবে যে মঠ এখন আমরা দেখি এই নতুন মঠ নয়। যেমন রামকৃষ্ণ মঠে আমরা বেলুর মঠে দেখতে পাই প্রাচীন মঠ, সেই রকম এই বাগান বাড়ির একটি বাড়িকে সংস্কার করে সেটি ঠাকুর বাড়িতে পরিণত করে সেখানে ঠাকুর, মা ও স্বামীজির প্রতিকৃতি স্থাপন করে শঙ্করানন্দজি, পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি, মাধবানন্দজি ও অন্যান্য সন্ন্যাসীরা সারদা মঠের শুভ উদ্বোধন ঘটালেন। তারা অধ্যক্ষ পদে রাখলেন আমাদের সরলা দেবী, অর্থাৎ পরবর্তীকালের ভারতী প্রাণা মাতাজিকে, এবং সাধারণ সম্পাদিকার পদে রাখলেন পুব্রাজিকা মুক্তি প্রাণা মাতাজিকে, এবং অন্যান্য যে সমস্ত পদে অপরাপর মাতাজিদের তারাই নির্ধারণ করে দিয়েছিলেন। পরবর্তীকালে তারা এই এই সারদা মঠ মিশনের নিয়মাবলী প্রণয়ন করে দিয়েছেন এবং আরো 5 বছর ধরে, কেবল 1954 সালে 2রা ডিসেম্বর তারা দায়িত্বভার দেননি, আরো 5 বছর তারা এই মঠে কার্যক্রম নিয়ন্ত্রণ করেছিলেন এই রামকৃষ্ণ মিশন। কারণ এটি স্বামীজির নির্দেশ ছিল। স্বামীজির নির্দেশ ছিল নবগঠিত মঠে প্রবীণ সাধুরা দূর থেকে পরিচালনা করবে, যখন তারা স্বয়ম্বর হবে তখন তাদেরকে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেবে। ঠিক 5 বছরের সময় লেগেছিল। 5 বছর মানে 1959 সালের 1 জানুয়ারি মায়ের শুভ জন্মতিথিতে রামকৃষ্ণ মিশন এই 8 জন সরলাদিকে নিয়ে, যে 7 জন আগে ব্রহ্মচারিণী হয়েছিলেন, এই 8 জনকে ডেকে সন্ন্যাসিনীর প্রতি দীক্ষিত করলেন। সরলা দেবী হয়ে গেলেন ভারতী প্রাণা, রেণুকা দেবী হলেন মোক্ষ প্রাণা, গৌরী দেবী দয়া প্রাণা, আশা দেবী মুক্তি প্রাণা, লক্ষ্মী দেবী শ্রদ্ধা প্রাণা, দাক্ষায়ণী দেবী মেধা প্রাণা, কল্যাণী দেবী ভক্তি প্রাণা এবং বিজলী দেবী বিদ্যা প্রাণা। এই যে সন্ন্যাসিনীদের নামে শুরুতে পুব্রাজিকা এবং পূর্ণ নামের পরে প্রাণা, এই দুটি শব্দের গ্রন্থনা পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি। এটা আমাদের স্মরণযোগ্য। সারদা মঠ ক্রমে
সেদিন প্রতিষ্ঠা হলো, ক্রমে তার বহু শাখা বৃদ্ধি পেয়েছে, সে অগণিত নারী আশ্রয়স্থল। এটা আমাদের একটি ভুল ধারণা, আমাদের জানাতে হবে সারদা মঠ মানেই মেয়েদের মঠ না। বহু দম্পতি, স্বামী স্ত্রী, তারা সারদা মঠের দীক্ষিত ও দীক্ষিতা মাতাজিদের, যারা আমরা জীবদ্দশায় কেউ শ্রী শ্রী মাত্র দর্শনের আমাদের সুযোগ হয়নি, বা পরবর্তী প্রজন্মের সুযোগ হবে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাদের বলছি মানে আমি প্রাণ খুলে বলছি, আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা শ্রী শ্রী মা কেমন ছিলেন তা যদি জানতে চান, অনুগ্রহ করে একবার সারদা মঠের অধ্যক্ষ মাতাজির প্রণামের আসরে হাজির হন, তার চরণে প্রণত হয়ে তার কথা দু একটা শুনুন। শুনলে আপনার প্রাণের পিপাসা মিটে যাবে। যদি বারবার তার কথা শুনেন, তার চোখে চোখ রাখেন, আপনি পাল্টে যাবেন। বহু অতীত দিনে, হয়তো বোধহয় ৩০ বছর আগের কথা, আমার সৌভাগ্য, আমি মোক্ষপ্রাণার মুখোমুখি হতে পেরেছিলাম। আমার সেই দিন মনে হয়েছিল ওনার কথা শুনে শ্রীশ্রীমা কি এইভাবেই কথা বলতেন। শুধু বলেছিলেন এসো বাবা, দুটি শব্দ, এসো বাবা। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা দক্ষিণেশ্বর কালীবাড়ি যান, আপনারা হয়তো ওরই কাছে আদ্যাপীঠ যান, আরো বিভিন্ন সংগঠন আছে দক্ষিণেশ্বরে, সেখানে আপনারা যান, আপনারা একবার টেস্ট করতে যান, কেমন প্রতিষ্ঠান একবার যান। যদি ছেলেরা যান, আগে অফিসে যোগাযোগ করবেন, মায়েদের মত নেবে, আপনাকে মন্দিরে, মায়ের মন্দিরে যাবার পথ প্রশস্ত, মাকে দর্শন করে আসুন। এমন শান্ত শীতল আধ্যাত্মিক পরিবেশ মণ্ডিত আপনি আর কোথাও এমন স্থান আর আপনি পাবেন না। আপনি আর একবার সেখানে গেলে নিজেকে দেখতে পাবেন, নিজেকে পাল্টাবার সুযোগ পাবেন। আসুন, আমরা সারদা মঠে সর্বতভাবে সহায়তা করি। কি বিস্ময়কর ভাবে সন্ন্যাসিনীরা, ব্রহ্মচারিণীরা মানব সেবার কাজে ব্যাপৃত, তাদের সাহায্যের কাছে হাত বাড়ান। ঠাকুর, মা, স্বামীজি আমাদের সকলের উপর আশীর্বাদ বর্ষণ করুন। আপনারা সবাই ভালো থাকুন। জয় মা।